টানা ইরানে প্রথমবারের মতো দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল হামলা যুক্তরাষ্ট্রের গুড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার কার্যালয়। মার্কিন অবস্থান এবং ইসরায়েলি ভূখণ্ডে হামলার পরিধি আরও বাড়িয়েছে ইরান। ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাসঘাতক আখ্যা ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। লেবাননে একাধারে স্থল ও আকাশপথে চলছে ইসরায়েলের অভিযান। দক্ষিণাঞ্চলে আরও বড় হামলার পরিকল্পনা, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ। দর্শক সবাইকে আমন্ত্রণ। যমুনা আইডাসকে শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ষষ্ঠ দিনের মতো ইরানে অব্যাহত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ তাণ্ডব। বুধবারও দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয় হামলা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী তেহরান। প্রথমবার কোনো যুদ্ধে দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করছে মার্কিন বাহিনী। ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। হামলা হচ্ছে বিভিন্ন বেসামরিক স্থাপনাতেও। তেহরানের বাইরে ইরানের আরও অভ্যন্তরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল হামলা। ওয়াশিংটনের দাবি, লকহিড মার্টিনের তৈরি এই ক্ষেপণাস্ত্রটি এবারই প্রথম কোনো যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে ইরান জুড়ে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক অবকাঠামোর পাশাপাশি দেশ দুটির তাণ্ডবের শিকার হচ্ছে অনেক বেসামরিক স্থাপনাও। যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেওয়ার পর হামলার মাত্রা বাড়িয়েছে মার্কিন বাহিনী। হামলায় ব্যবহার করছে নতুন নতুন সমরাস্ত্র। ইরানের 20টির বেশি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ওয়াশিংটন। যুদ্ধে যৌথ বাহিনী শক্তিশালী অবস্থানে রয়েছে বলে দাবি ট্রাম্পের। যুদ্ধের ফ্রন্টে খুব ভালো করছি আমরা। আমাকে যদি জিজ্ঞেস করা হয় 10-এর মধ্যে কত দেব, আমি বলবো 15। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে আমাদের। 47 বছর ধরে তারা আমাদের মানুষকে ও সারা বিশ্বের মানুষকে হত্যা করছে, কিন্তু ইরানের বিরুদ্ধে আমরা খুব শক্ত অবস্থানে আছি এখন। বুধবার পশ্চিম আজারবাইজান প্রদেশে আবারও একটি গার্লস স্কুলে হামলা চালিয়েছে যৌথ বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর দাবি, ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দফতর গুড়িয়ে দিয়েছে তারা। রেভলিউশনারি গার্ডস, বাসিস ফোর্স, কুদস ফোর্স ও পুলিশের বেশ কয়েকটি ইউনিটের কার্যালয় ধ্বংস করা হয়েছে। হামলার শিকার সাইবার কমান্ড সেন্টারও। কুর্দি অধ্যুষিত বানেহ এলাকায়ও সামরিক ঘাঁটিতে মিসাইল ছুড়েছে যৌথ বাহিনী। এছাড়া মঙ্গলবার এরিয়াল ফাইটে ইরানের একটি ইয়াক-130 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। দেশটির দাবি, তাদের F-35 ফাইটার জেট ব্যবহার করে যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা এটি প্রথম। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কূটনৈতিক আলোচনার নামে বিশ্বাসঘাতকতা করেছেন ডোনাল্ড ট্রাম্প, তাই শত্রুদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার রাতে মিসাইল হামলার পরিধি আরও বাড়িয়েছে IRGC। ইসরায়েলের পাশাপাশি কুয়েত, কাতার এবং সৌদি ভূখণ্ডে চালানো হয় হামলা। প্রাণহানির শঙ্কায় কাতারে মার্কিন দূতাবাস এবং আশপাশের এলাকা থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের। ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। অপারেশন ফতে খাইবারের পাশাপাশি চলছে ইরানের অপারেশন ট্রু প্রমিস। বুধবার ফিলিস্তিনের দখল করা ইসরায়েলি অংশে চালানো হয় এই হামলা। পশ্চিম তীর জেরুজালেম সহ বিভিন্ন স্থানে সফল আঘাত হানে ইরানি মিসাইল। জ্বলতে দেখা যায় ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের দফতর। বিস্ফোরণের ধাক্কায় ভবনের বিভিন্ন অংশ ধসে পড়ে। হামলা হয় তেল আবিবেও। শুধু ইসরায়েলি নয়, সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করেও মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিবৃতিতে সৌদি মন্ত্রণালয় জানায়, অন্তত 3টি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এদিকে ইরানে হামলার আশঙ্কায় কাতারের মার্কিন দূতাবাসের আশেপাশে বসবাসকারীদের সরানো শুরু হয়েছে। ব্যাপক প্রাণহানির শঙ্কায় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দোহা। এ অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ঘোষণা, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অবস্থানে হামলা অব্যাহত থাকবে। শত্রুদের তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প কূটনীতি ইস্যুতে বিশ্বাসঘাতকতা করেছেন। যুদ্ধের আগে তারা আমাদের সাথে আলোচনায় বসে, তাদের কারণেই পরমাণু আলোচনা ব্যর্থ হয়েছে। এদিকে কুয়েত উপকূলে একটি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দাবি, ইরানের পক্ষ থেকে চালানো হামলার কারণেই এই বিস্ফোরণ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতাকেও হত্যার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে বলেন, যিনি তেহরানের নেতা হতে চাইবেন, মৃত্যুই হবে তার পরিণতি। দেশটির নেতৃত্ব সম্পূর্ণ বিপর্যস্ত বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, খুব দ্রুত নেতাদের হারাচ্ছে দেশটি। ইরানে চালানো মার্কিন ইসরায়েলি যৌথ অভিযানে নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ 40 জনের বেশি শীর্ষ কর্মকর্তা। For 47 years we were ইরানের সামরিক অভিযানের সিদ্ধান্তকে সমর্থন দিল মার্কিন সিনেট। সংখ্যাগরিষ্ঠ সিনেটরের ভোটে আটকে গেল যুদ্ধবিরোধী প্রস্তাব। বুধবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে এই ইস্যুতে বিতর্ক হয়। ইরানে চলমান অভিযান বন্ধের পাশাপাশি যে কোনো সামরিক পদক্ষেপে কংগ্রেসের অনুমোদনের বাধ্যবাধকতার বিষয়টি উল্লেখ ছিল প্রস্তাবে। সিনেটের 100 সদস্যের মধ্যে প্রস্তাবটির বিপক্ষে 53 জন এবং পক্ষে 47 জন ভোট দেন। রিপাবলিকান সদস্যদের মধ্যে একজন ছাড়া সবাই ভোট দিয়েছেন যুদ্ধের পক্ষে। অন্যদিকে ডেমোক্র্যাট সদস্যদের মধ্যে কেবল একজন ছাড়া প্রত্যেকেই অবস্থান নিয়েছেন বিপক্ষে। এই ভোটাভুটির ফলে ট্রাম্পের যুদ্ধ বিষয়ক ক্ষমতা সীমিত করার চেষ্টা ব্যর্থ হলো। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের অপরাধে ক্যাপিটল হিলের এক বৈঠক থেকে বের করে দেওয়া হয়েছে মার্কিন নৌবাহিনীর এক সাবেক সদস্যকে। নিরাপত্তা বাহিনীর টানা হেঁচড়ায় ভেঙে যায় তার একটি হাত। বুধবার মার্কিন আর্মড সার্ভিসেস এর সাব কমিটির এক বৈঠকে এই ঘটনা ঘটে, যার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা কোর্ট পিঙ্ক। ভিডিওতে দেখা যায় মিটিং চলাকালে ইসরায়েলের হয়ে লড়াই না করতে জোর গলায় প্রতিবাদ জানিয়ে ওঠেন ব্রায়ান ম্যাকগিনিস নামের ওই সাবেক নৌসেনা। এই সময় তাকে বের করে দিতে তৎপর হয় নিরাপত্তা বাহিনী। ধস্তাধস্তির এক পর্যায়ে দরজার সাথে ধাক্কা লেগে ভেঙে যায় ব্রায়ানের একটি হাত। বের করে নিয়ে যাওয়ার সময় ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে উচ্চস্বরে প্রতিবাদ জানাতে দেখা যায় তাকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ পৌঁছে গেছে দক্ষিণ এশিয়াতেও। শ্রীলঙ্কা উপকূলে ইরানের যুদ্ধজাহাজে হামলার ঘটনায় সমালোচনার মুখে পড়েছে ভারত। বঙ্গোপসাগরে দেশটি আয়োজিত নৌমহড়া শেষে ফিরছিল ইরানের ফ্রিগেটটি। ভারত থেকে ফেরার পথে হামলা হওয়ায় দেশটিকে জড়িয়ে ছড়িয়ে পড়েছে নানা ষড়যন্ত্র তত্ত্ব। এরই মধ্যে সমালোচনা উস্কে দিয়ে সাবেক এক মার্কিন সামরিক কর্মকর্তা দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে হামলায় ভারতের বন্দর ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে নয়াদিল্লি। শ্রীলঙ্কা উপকূলে আন্তর্জাতিক জলসীমায় সাবমেরিন হামলার শিকার ইরানের যুদ্ধজাহাজ। সামরিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বঙ্গোপসাগরে ভারতের উদ্যোগে আয়োজিত মিলান 2026 মহড়ায় অংশগ্রহণ শেষে ইরান ফেরার পথে হামলার শিকার হয় ফ্রিগেটটি। ওয়াশিংটনের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই হামলাতেই প্রথম টর্পেডো ব্যবহার করে কোনো যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের এই হামলার জেরে মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে যুদ্ধ যেন পৌঁছে গেল দক্ষিণ এশিয়াতেও। এই হামলার পর প্রশ্নের মুখে ভারতেরই বন্দর থেকে ছেড়ে যাওয়া যুদ্ধজাহাজে তাদের নাকের ডগায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ ঘটনায় নিন্দাও জানায়নি দেশটি। এতে নয়াদিল্লির অবস্থান নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে ইরানের সাথে সুসম্পর্ক থাকলেও যুদ্ধজাহাজে হামলার পর নেটিজেনদের তোপের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা ডগলাস ম্যাকগ্রেগর। মার্কিন টেলিভিশন ও এএনকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন, ভারতীয় বন্দরগুলোকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। যদিও এই অভিযোগ অস্বীকার করে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ তুলেছে নয়াদিল্লি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গেল 2 বছর ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় আগ্রাসন চালিয়ে ব্যাপক সংকটে ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক খাত। তার উপর ইরানের সাথে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়ালে বাড়বে বিপর্যয়, এমনটাই মত বিশ্লেষকদের। পাশাপাশি ঋণ, জ্বালানি, পরিবহন এবং স্বাস্থ্যসেবা খাতেও চরম দুর্দশা। যুক্তরাষ্ট্র ও মিত্রদের সহায়তা ছাড়া বেশি দিন যুদ্ধ টানতে পারবে না ইসরায়েল, এমনটাই দাবি বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্য যুদ্ধ গড়ালো 6ষ্ঠ দিনে।
নিয়মিত বিরতিতে ছোড়া হচ্ছে বিধ্বংসী সব ড্রোন মিসাইল। দীর্ঘ সময় লড়াই চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক সহায়তার ঘোষণা এলেও বিপাকে পড়েছে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, গেল কয়েক বছর ধরে গাজা, লেবানন, সিরিয়ায় অভিযান চালিয়ে ইসরায়েলের সামরিক সক্ষমতা আর অর্থনীতি ঠেকেছে তলানিতে। এবার ইরানের সাথে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সেটি হবে ব্যয়বহুল ও ক্ষতিকর। অযাচিত সামরিক দাপট ও আত্মবিশ্বাসী ইসরায়েলের জন্য কাল হয়ে দাঁড়াবে। এরই মাঝে নেতানিয়াহুকে যুদ্ধ সংক্ষিপ্ত করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের অভিমত, মিত্রদের কাছ থেকে সহায়তার পরিমাণ আর ইরানের প্রতিরক্ষা সীমাবদ্ধতার উপর নির্ভর করছে ঠিক কতদিন এই যুদ্ধ চালিয়ে যাবে তেল আবিব। স্বল্প পাল্লার হামলা ঠেকাতে আয়রন ডোম, মাঝারি পাল্লার ক্রুজ মিসাইলের জন্য ডেভিড স্লিং ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে অ্যারো 2 ও 3 রয়েছে ইসরায়েলের সমর ভাণ্ডারে, যে মজুদে টান পড়ে গত বছর ইরানের সাথে চালানো 12 দিনের সংঘাতেই। যুদ্ধের প্রথম দিনেই ইসরায়েলের দিকে 2 শতাধিক মিসাইল ছুঁড়েছে ইরান, যা 2025 সালের যুদ্ধের 12 দিনের তুলনায় দ্বিগুণ। প্রতিটি রকেট ঠেকাতে ইন্টারসেপ্টর ছুটতে হয়েছে ইসরায়েলকে। দীর্ঘদিন এ পরিস্থিতি চললে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া যুদ্ধে টিকে থাকা অসম্ভব ইসরায়েলের জন্য, নতুবা এতদিনে আকাশসীমা হারাতো তেল আবিব। সামরিক টানাপোড়েনের পাশাপাশি যুক্ত হয়েছে অর্থনৈতিক সংকটও। সমরাস্ত্রের দেখভাল তো রয়েছেই, একই সাথে রণক্ষেত্রে কয়েক লাখ রিজার্ভ সেনা মোতায়েনে তুলতে হচ্ছে ব্যয়ভার। 2024 সালে লেবানন ও গাজায় চালানো যুদ্ধে প্রায় $31 বিলিয়ন খরচ হয় ইসরায়েলের, যা 2025 সালে বেড়ে দাঁড়িয়েছে $55 বিলিয়ন। তাতে কেন্দ্রীয় কোষাগারে পড়েছে ব্যাপক টান। ঋণ, জ্বালানি, পরিবহন এবং স্বাস্থ্যসেবা খাতের চরম বিপর্যয়ে বর্তমানে দিশেহারা ইসরায়েল। সবকিছুর পরও যে কোনো সময় হামলার আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ ইসরায়েলিরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। লেবাননে একাধারে স্থল ও আকাশপথে চলছে ইসরায়েলের অভিযান। হিজবুল্লাহ দমনের নামে দক্ষিণের পাশাপাশি উত্তরাঞ্চলে হয়েছে জোরদার হামলা, নিহত কমপক্ষে 5 জন। দেশটি দক্ষিণে আরও সেনা মোতায়েনের কথা জানিয়েছে তেল আবিব। বাসিন্দাদের দেয়া হয়েছে দ্রুত সরে যাওয়ার নির্দেশ। পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির নিরস্ত্রীকরণে লেবানিজ সরকারের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ প্রধান। লেবাননের দক্ষিণের সীমান্তবর্তী ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের টহল। অঞ্চলটির 5টি পয়েন্টে তৎপর নেতানিয়াহু বাহিনী ঢুকতে চাইছে আরও ভেতরের দিকে। সেই লক্ষ্যে অঞ্চলটিতে বাড়ানো হচ্ছে সেনা উপস্থিতি। অব্যাহত রয়েছে বিমান হামলা। লেবানিজ ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তরে ত্রিপলির কাছাকাছি ফিলিস্তিনিদের একটি শরণার্থী শিবির লক্ষ্য করে ড্রোন ছুড়েছে তেল আবিব। বেদাউই ক্যাম্পের ওই হামলায় প্রাণ গেছে 2 জনের। দক্ষিণে কালিলা শহরের কাছে একটি সড়কে আঘাত হানে ইসরায়েলি ড্রোন, সেখানে মৃত্যু হয় 3 জনের। হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে দাবি করে হামলা চালানো হয়েছে নাবাতিয়ে এবং শাহবিয়া অঞ্চলে। দক্ষিণাঞ্চলের আরও বিশাল এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন, যা পুরো লেবাননের 8%। লিতানি নদীর উত্তরে চলে যেতে বলা হয়েছে লেবানিজদের। আগ্রাসনের বিরুদ্ধে সরব হিজবুল্লাহ, রকেট ছুড়ে জবাব দিয়ে যাচ্ছে ইসরায়েলকে। ইরান ঘিরে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। সরকারের আহ্বান প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। যতদিন ইসরায়েলের দখলদারিত্ব চলবে, প্রতিরোধ এবং অস্ত্র ব্যবহার বৈধ। আমাদের বিবেচনার বিষয় নিজেদের প্রতিরক্ষা, ইসরায়েলি আমেরিকান শত্রুপক্ষকে টার্গেট করা এবং নিজেদের অবস্থানে অটল থাকা। আমাদের ভূখণ্ড থেকে শত্রুরা সরে না যাওয়া এবং আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত লেবাননের সার্বভৌমত্ব ও জনগণের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। লেবাননে অবস্থানরত ইরানি কূটনীতিকদের দূতাবাস ছেড়ে দিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল তেল আবিব। পেরিয়ে গেছে সেই সময়সীমা, তাই বাড়ছে উদ্বেগ। যদিও আলটিমেটামের পরপরই তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছিল, ইরানের দূতাবাস আক্রান্ত হলে হামলার শিকার হবে সব ইসরায়েলি দূতাবাস। ডরথি তস্ট্রিন, যমুনা নিউজ। ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণাঞ্চলে এই ঘটনা হয়। বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি জানায়, কেফার কিলা এলাকায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল বাহিনী। সাজোয়া যান নিয়ে ধ্বংসযজ্ঞ চালানোর পাশাপাশি ট্যাঙ্ক থেকে ছোড়া হচ্ছে গোলা। তারই জবাব দিতে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ছোড়ে হিজবুল্লাহ যোদ্ধারা। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, বহুল আলোচিত মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। এই ইস্যুতে এখনো কোনো মন্তব্য করেনি তেল আবিব।
ইরানকে অস্থির করতে এবার বিচ্ছিন্নতাবাদীদের কাজে লাগানো ছক কষছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স বলছে, কুর্দি যোদ্ধাদের দিয়ে ইরানে স্থল অভিযানের পরিকল্পনা করছে ওয়াশিংটন। যদিও একথা স্বীকার করেনি হোয়াইট হাউস। এদিকে একাধিক গণমাধ্যমের দাবি, পার্শ্ববর্তী ইরাক থেকে হাজার হাজার কুর্দি সেনা প্রবেশ করেছে ইরানি ভূখণ্ডে। তবে বিষয়টি অস্বীকার করেছে তেহরান। বুধবার ইরাকে কুর্দিদের অবস্থান লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের ড্রোন হামলায় বিধ্বস্ত কুর্দিদের একটি অস্ত্রাগার। প্রতিবেশী ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে বুধবার হামলা চালায় রেভলিউশনারি গার্ড আইআরজিসি। ক্ষতিগ্রস্ত হয় হেডকোয়ার্টার, আহত হন বেশ কয়েকজন কুর্দি সেনা। তেহরানের অভিযোগ, ইরান বিরোধী সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় ছিল সেখানে। এর আগে কুর্দি অধ্যুষিত ইরাকের ইরবিলে একাধিক অভিযান চালায় ইরান। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সি-র্যাম ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে আকাশযানগুলো। এদিকে ইরবিল বিমানবন্দরের কাছেও আঘাত হানে তেহরানের একটি ড্রোন। ফক্স নিউজ, টাইমস অফ ইসরায়েল সহ একাধিক গণমাধ্যমের দাবি, গোয়েন্দা সংস্থা সিআইএর মাধ্যমে ইরানের কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহারের পরিকল্পনা করছে ওয়াশিংটন। এমনকি ইরানকে অস্থিতিশীল করতে গোষ্ঠীগুলোর হাতে মারণাস্ত্র তুলে দেওয়ারও অভিযোগ রয়েছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। দাবি করা হচ্ছে, এরই মধ্যে সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করছে হাজারখানেক কুর্দি যোদ্ধা। পুরোপুরি না হলেও কিছুটা স্বীকার করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের অংশীদার, মিত্র এবং সে অঞ্চলের নেতাদের সঙ্গে অনেকবার কথা বলেছেন। তিনি উত্তর ইরাকে আমাদের ঘাঁটি সম্পর্কে কুর্দি নেতাদের সাথেও কথা বলেছেন, কিন্তু এ ধরনের কোনো পরিকল্পনায় সম্মত হয়েছেন? এ সংক্রান্ত যে কোনো প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা এবং তা প্রচার করা উচিত নয়। সীমান্ত দিয়ে কুর্দি সেনা প্রবেশের বিষয়টি অস্বীকার করছে তেহরান। অবশ্য ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে আগ্রহ প্রকাশ করে এরই মধ্যে বিবৃতি দিয়েছে বেশ কয়েকটি কুর্দি সংগঠন। বর্তমানে ইরান ইরাক সীমান্তে লাখো কুর্দি সশস্ত্র যোদ্ধার বাস। ইরাকের স্বশাসিত কুর্দিস্তানই তাদের প্রধান ঘাঁটি। দীর্ঘদিন ধরে এই অঞ্চলটিতে তৎপর বিচ্ছিন্নতাবাদীরা। বিশাল সংখ্যক সশস্ত্র এই যোদ্ধারা ইরানে প্রবেশ করলে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরির পাশাপাশি বালুচ স্বাধীনতাকামী আন্দোলনকেও ত্বরান্বিত করতে পারে বলে শঙ্কা রয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ। ইরান ইসরায়েল সংঘাতের জেরে রিলিফ ও চার্টার ফ্লাইটের মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে 17,000-এরও বেশি নাগরিক নিজ দেশে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জর্ডান থেকে সামরিক তৎপরতায় 8,000-এরও বেশি চার্টার ফ্লাইট পরিচালনা করেছে মার্কিন প্রশাসন। তবে বেশিরভাগ দেশের আকাশসীমা বন্ধ থাকায় বেশ দুর্ভোগ পোহাচ্ছে জনসাধারণ। বাণিজ্যিক বিমান পরিষেবা বহাল রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও মিশর থেকেও। যুদ্ধ পরিস্থিতির জেরে এ পর্যন্ত 2 শতাধিক নাগরিক দেশে ফিরিয়ে নিয়েছে ভারত। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত থেকে 2 দফার ফ্লাইটে ইউরোপ ফেরত গেছে অন্তত 800 মানুষ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বোমা হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ঐতিহাসিক প্রাসাদ গোলেস্তান প্যালেস। ছাদ থেকে খসে পড়েছে প্রায় 250 বছর পুরনো মূল্যবান কারুকার্য। গুড়িয়ে গেছে মূল্যবান মিরর হলের আয়নাখচিত সব নকশা। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পাওয়া প্রাসাদটি একসময় পরিচিত ছিল ইরানের রাজবংশগুলোর শাসন ও ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে। হাজারো আয়না খচিত চোখ ধাঁধানো দুটি এখন স্রেফ ভাঙা কাচের টুকরোর স্তূপ। মার্কিন ইসরায়েল বোমা হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের 450 বছরের ইতিহাসের সাক্ষী গোলেস্তান প্যালেস। গেল মঙ্গলবার তেহরানের ফেরদৌসি স্কোয়ারের কাছাকাছি এক বিস্ফোরণ। ক্ষতিগ্রস্ত হয় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পাওয়া ঐতিহাসিক প্রাসাদটির বেশ কয়েকটি দেয়াল। চূর্ণ বিচূর্ণ হয়ে যায় জানালার কাচ, ক্ষতিগ্রস্ত মেঝে ও ছাদ। বাদ যায়নি প্যালেসটির নিচতলার মার্বেল থ্রোন হলও, যার ছাদ থেকে খসে পড়েছে 250 বছরেরও বেশি সময় পুরনো মূল্যবান কারুকাজ। ধসে যায় 65টি মার্বেল পাথরের বিন্যাসে পৌরাণিক কল্পকাহিনীর আদলে তৈরি মার্বেল সিংহাসন। পাশাপাশি গুড়িয়ে যায় প্রাসাদটির বিখ্যাত তালার এ আয়নে বা আয়নাঘরের প্রায় সব অলঙ্করণ, যার নকশা করেছিলেন ইরানের বিখ্যাত স্থাপত্য শিল্পী আবু হাসান ইসফাহানি।
চমৎকার সব ফুলের বাগান আর জলাধারে ঘেরা প্রাসাদটির নাম ফার্সি ভাষায় দেয়া হয়েছিল গোলেস্তান অর্থাৎ গোলাপের বাগান। ইরানের সাফাভি রাজবংশের শাসনকালে স্থাপিত হয় এই প্রাসাদের ভিত্তিপ্রস্তর। তবে 1794 সালে তেহরানকে ইরানের রাজধানী ঘোষণা করার পর এটিকে প্রধান রাজকীয় বাসভবনে পরিণত করে কাজার রাজবংশ। 19 শতকে ইউরোপে ভ্রমণের পর প্রাসাদটিতে ভিক্টোরিয়ান ও ফরাসি নকশার সমন্বয় ঘটান ইরানের স্থপতিরা। প্রাসাদটির সবচেয়ে আকর্ষণীয় তালারে আয়নে বা মিরর হল তৈরি করতে সময় লেগেছিল প্রায় 10 বছর। শুধু বাসভবন নয়, একসময় ইরানের রাজবংশগুলোর শাসন ও ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ছিল এই গোলেস্তান প্যালেস, যা সংস্কারে ইউনেস্কোর কাছে অবিলম্বে একটি বিশেষ প্রতিনিধি দল পাঠানোর আহ্বান জানিয়েছে তেহরান। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, যমুনা ডেস্কে পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।